1 2 3 আজকে আমরা স্টার্ট করব সয়েল মেকানিক্সের চ্যাপ্টার 3, 4 আর 5। আমি তোমরা লক্ষ্য করেছো হয়তো যে আমি অ্যাকচুয়ালি এক একটা ভিডিওতে 3টে করে চ্যাপ্টার ইনক্লুড করছি, দেখি কদিন পারি এরকম। তার কারণ হচ্ছে 17খানা চ্যাপ্টার আছে, যদি ছোটো ছোটো করে বানানো থাকে তাহলে 17খানা ভিডিও অত্যাধিক বেশি ভিডিও হয়ে যাবে। সেই জন্য আমি একটা ভিডিওর মধ্যে 3টে চ্যাপ্টার ইনক্লুড করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে না মানে খুব বেশি লোড হয়ে যাচ্ছে, তো তোমরা একদিনে একটা চ্যাপ্টারই করতে পারো, কারণ ইউটিউব ভিডিওর সুবিধা হচ্ছে যে তুমি পরেও রেফার করতে পারবে, সেই জায়গা থেকে তুমি চালাতে পারবে, যেখানে তুমি আগের দিন স্টপ করেছো সেখান থেকে শুরু করতে পারবে। এখানে এমন কিছু নেই যে দিন শেষ হয়ে গেলো, ক্লাস শেষ হয়ে গেলো, তুমি ভিডিওটা দেখতে পাবে না, এরকম তো নয়। সুতরাং ইউ ক্যান অলওয়েজ রেফার দ্য ভিডিও। এই জন্য আমি ইউটিউব ভিডিও বানাই, যাতে যে কোনো সময় তুমি পড়তে পারো। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে তোমার ডেটা যদি শেষ হয়ে গিয়ে থাকে, তো ইউটিউব ভিডিও হলে তুমি অন্য কারো কাছ থেকে ডেটা নিয়ে বা অন্য কারো মোবাইলেও দেখতে পারো। হ্যাঁ, কিন্তু একবার লাইভ ক্লাস যদি নেই, লাইভ ক্লাস তো ওই সময়ের মধ্যেই তোমাকে দেখতে হবে, এবং ক্লাস শেষ হয়ে গেলে তখন ভিডিওটা তুমি পাবে না। তো ন্যাচুরালি এই জন্য ইউটিউব ভিডিও অনেক বেটার, অনেক দিক দিয়ে। আচ্ছা, তো এবং তোমরা নোটগুলো দেখতে থাকবে। আমি এই চ্যাপ্টারের নোট এখনও বানাইনি, কিন্তু বাকিগুলো আমি নোটগুলো সব দিয়ে পোস্ট করে দেবো গুগল ড্রাইভে। তো আশা করি তোমরা সেই নোটগুলো পড়বে, এবং আমি লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তো নেক্সট শুরু করো, চলো আমরা শুরু করি চ্যাপ্টার নম্বর 3, 4 অ্যান্ড 5। আজকে আমরা পড়বো কাল্কসিঙ্ক। আগের বার আমরা পড়েছিলাম যে সয়েল টেক্সচার নিয়ে পড়েছিলাম, কত রকমের সয়েল হয় দেখেছিলাম, সয়েলের পার্টিকেলগুলো কীরকম হয়, স্যান্ড, ক্লে, সিল্ট, গ্র্যাভেল ইত্যাদি বিভিন্ন সাইজের পার্টিকেল আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো আজকে যেটা আমরা করবো সেটা সয়েল মাস নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো সয়েল মাস বলতে বোঝানো হয় যে বেসিক্যালি সয়েল মাস হচ্ছে এটা 3 ফেজ সিস্টেম। এটা কিন্তু 1 নম্বরের কোশ্চেনও আসতে পারে এখান থেকে। হ্যাঁ, হোয়াট ইজ সয়েল মাস? তো বেসিক্যালি সয়েল মাস হচ্ছে এটা 3 ফেজ সিস্টেম। 3টে ফেজ আছে এর মধ্যে। সয়েলের মধ্যে 3টে ফেজ, হয়তো চোখে তো দেখতে আমরা খালি চোখে তো দেখতে পাই না, কিন্তু এটা আছে সয়েলের। তুমি যদি একটা যে কোনো একটা ধরো 1 বস্তা যদি সয়েল নাও, মাটি নাও, বা এক হাতে 1 টাল যদি মাটি নাও, তাহলে তুমি দেখতে মানে তুমি অ্যাকচুয়ালি যেটা ওঠালে তার মধ্যে দেখো এরকম একটা কনফিগারেশন থাকে। তার মধ্যে ওয়াটার আছে, সলিড আছে এবং এয়ার আছে। 3টে ধরনের ফেজই আছে। এই জন্য আমরা বলি যে সয়েল হ্যাজ 3 ফেজ। ঠিক আছে, সয়েলের মধ্যে সলিড পোর্শন কিছু আছে, যেগুলো হচ্ছে যে বেসিক্যালি বেশি সলিড পোর্শন থাকে, যেগুলো মাটির ডেলা যেগুলো, সেগুলো বেসিক্যালি সলিড পোর্শন। তারপর এর মধ্যে জল মিশে থাকে, একটু আর্দ্র হয়। এবং তারপরে এয়ার থাকে। এয়ার কোন জায়গাগুলো থাকে? অ্যাকচুয়ালি এই যে এখানে তুমি ছবিটা দেখো, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে ছবিটা তুমি দেখো, এটা একটা কলম অফ সয়েল। এই যে সার্কুলার জিনিসগুলো আছে, এগুলোকে অ্যাকচুয়ালি সয়েল পার্টিকেল। ঠিক আছে, সয়েলের কণাগুলো। এই যে মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে ঢুকে রয়েছে জল, কিংবা খানিকটা জল, খানিকটা বাতাস, এয়ার। ঠিক আছে, এখন যদি পুরোটা স্যাচুরেটেড থাকে, ঠিক আছে, তাহলে এই খালি স্পেসটা সবসময় জলই ভর্তি হয়ে থাকবে। কিন্তু একদম শুকনো মাটি, খটখটে শুকনো মাটি যদি হয়, তাহলে জল আর থাকবে না, যাকে বলে ড্রাই, কমপ্লিটলি ড্রাই সয়েল। তার মধ্যে জল আর থাকবে না, তার মধ্যে থাকবে খালি এয়ার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো আমরা তো সবসময় ম্যাথামেটিক্যালি চিন্তা করি। তো সলিড, এবার আমরা কি করেছি, 3 ভাগে ভাগ করে, এই কলমটাকেই 3 ভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা সলিড পোর্শন আছে, কিছুটা ওয়াটার পোর্শন আছে, কিছুটা এয়ার পোর্শন আছে, তাই না? এই কলমের মধ্যে, এই সয়েল কলমের মধ্যে। ঠিক আছে, তো আমরা ভলিউম, যতটুকু ভলিউম সয়েল আছে সেটাকে আমরা ভিএস বলবো, এবং যতটুকু ওয়েট সলিড আছে সেটাকে আমরা WD বলবো। ঠিক আছে, পুরোটাকে এখান থেকে এই অবধি আমরা বলছি ভলিউম ভি। ঠিক আছে, যতটুকু জল আছে ততটুকু VW, যতটুকু এয়ার আছে তার ভলিউম হচ্ছে VA। ওয়েট, এবার ওয়েট বেসিসে যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে WA। ঠিক আছে,
আর ওয়াটারের ওয়েট হচ্ছে ডাব্লু ডাব্লু। খুব সিম্পল ব্যাপার, খুব একটা চাপ নেই। হ্যাঁ, কিছুই না, বলতে চাইছি যে সয়েলের মধ্যে 3টে ফেজ আছে, তো মানে সয়েলের ভেতরে তুমি যদি দেখো তাহলে কণার, সয়েলের মধ্যে সয়েলের কণাগুলো আছে যেগুলো সলিড, এই কণার মধ্যে খানিখানি খালি জায়গাগুলো আছে, তো খালি জায়গার মধ্যে জল ঢুকে থাকে এবং বাতাসও ঢুকে থাকে, ঠিক আছে। যদি সেটা কমপ্লিটলি ভেজা মাটি হয় তাহলে সব পুরোটাই জল ঢুকে থাকবে, কিন্তু এবং যদি খটখটে শুকনো মাটি হয় তাহলে এই ফাঁকগুলোতে ফাঁকগুলোকে বলে ভয়েড। হ্যাঁ, তো এই ভয়েডগুলোতে থাকবে কি, বাতাস, এয়ার থাকবে। তো আমরা আমরা এবার আমরা যদি নর্মাল সয়েল নিই, নর্মাল সয়েলের মধ্যে এয়ারও আছে আবার ওয়াটারও আছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা ভাগ করে নিলাম, বিভিন্ন ভাগে ভাগ করে নিলাম। তাহলে ধরো সলিড পোর্শনের ভলিউমটাকে বললাম ভলিউম অফ সলিড ভিএস, ওয়াটার পোর্শনের ভলিউমটাকে ভিডাব্লিউ, আর এয়ার পোর্শনটা ভিএ। ঠিক একইভাবে এয়ার পোর্শনটাকে আমরা ডাব্লু এ বলতে পারি, ডাব্লু ডাব্লু বলতে পারি ওয়াটার পোর্শনটাকে, ডাব্লু ডি হচ্ছে সলিড পোর্শনটা, ঠিক আছে। আর টোটালটার ওয়েট হচ্ছে ডাব্লু, আর এই টোটালটার ভলিউম হচ্ছে ভি, ঠিক আছে, সে বোঝা গেল। আচ্ছা, এখানে ডাব্লু এ ইকুয়াল টু 0 কেন লিখেছে? যদি এটা তোমাকে কমপ্লিটলি ড্রাই সয়েল হয়, কমপ্লিটলি যদি স্যাচুরেটেড সয়েল হয়, সেক্ষেত্রে তো এয়ার তো নেই, সব তো জল, হ্যাঁ। সেই জন্য ডাব্লু ভি মানে পুরোটা ডাব্লু ভি মানে ভয়েড, মানে ওয়াটার প্লাস এয়ার, ঠিক আছে। ডাব্লু ভি হচ্ছে ওয়েট অফ দ্য ভয়েড মানে হচ্ছে এয়ার প্লাস ওয়াটার, তার মানে ডাব্লু ভি ইকুয়াল ডাব্লু ডাব্লু, ওয়েট অফ দ্য ওয়াটারই হচ্ছে ওয়েট অফ দ্য ভয়েড, ঠিক আছে। আর ঠিক এমভাবে ভলিউম অফ ভয়েড হচ্ছে ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপারটা। নেক্সট আমরা যাই, তাহলে ওয়াটার কন্টেন্ট কাকে বলে? ওয়াটার কন্টেন্ট কিছুই না, বা ময়েশ্চার কন্টেন্টে বলে। ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে একটা রেশিও, কার রেশিও? যতটুকু জল আছে, ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ দ্য সলিড, মানে ওয়াটার কন্টেন্ট হচ্ছে ওয়েট অফ ওয়াটার, মানে এই যে জলের যে পরিমাণটা আছে ডাব্লু ডাব্লু, ঠিক আছে, আর ওয়েট অফ সলিড, এই দুটোর রেশিও হচ্ছে ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, যদি ধরো এই যে ডাব্লু ডাব্লুটা রয়েছে, হ্যাঁ, ডাব্লু ডাব্লুটা রয়েছে, এখানে যদি তোমার কোনো এয়ার না থাকে, এয়ার পোর্শনটা যদি না থাকে, তাহলে কি হবে? ডাব্লু মাইনাস ডাব্লু ডি হচ্ছে, ডাব্লু মাইনাস ডাব্লু ডি কোন পোর্শনটা, ডাব্লু মাইনাস ডাব্লু ডি হচ্ছে এই যে ডাব্লু, পুরোটা ডাব্লু, ডাব্লু মাইনাস ডাব্লু ডি মানে ওয়েট অফ ভয়েড যদি ড্রাই সয়েলের ক্ষেত্রে কী হবে, যদি যেখানে মানে স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে কী হবে, ডাব্লু ভি করে ডাব্লু ডাব্লু, যেখানে জল আছে, ঠিক আছে, তার মানে ডাব্লু মাইনাস ডাব্লু ডি হচ্ছে ডাব্লু ডাব্লু, ঠিক আছে, কারণ এয়ার তো নাই ওর মধ্যে, ঠিক আছে। তাহলে ডাব্লু মাইনাস ডাব্লু ডি ডিভাইডেড বাই ডাব্লু ডি ইন্টু 100, তো ডাব্লু বাই ডাব্লু ডি এখান থেকে জাস্ট ভাগ করে গেল, -1 হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে এরকম। আচ্ছা, এটা কিন্তু ওয়েট দিয়ে রিপ্রেজেন্ট করবে। একই জিনিস যদি তুমি মাস দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে হচ্ছে এরকম, হ্যাঁ, যে ডাব্লু ইকুয়াল টু এম ডাব্লু, মানে মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই, নট ওয়েট, ওজন না কিন্তু, মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড, ঠিক আছে। ডি মানে এটা মানে ছোটো হাতের ডি মানে সলিড, ছোটো হাতের ডাব্লু মানে ওয়াটার, তাহলে মাস অফ ওয়াটার বাই মাস অফ ড্রাই সয়েল ইন্টু 100, ঠিক আছে। এটাও তুমি আগের মতো যদি করো, ঠিক আছে, আগের মতো যদি করো একদম, যদি ড্রাই মাস করে দাও, ড্রাই মাস এমডি হচ্ছে, যদি এমডিটা হচ্ছে ড্রাই মাস, ঠিক আছে, একদম খটখটে সলিড পোর্শনটাকে বলছে এমডি, হ্যাঁ। তো এম মাইনাস এম আগের মতোই হয়ে যাবে, এম বাই এমডি -1 ইন্টু 100, ঠিক আছে। এগ্রিকালচারাল রেসপেক্টে কিন্তু ওয়েট অফ ওয়াটার কন্টেন্ট হচ্ছে ডাব্লু ডাব্লু, মানে হচ্ছে ওয়েট অফ ওয়াটার বাই ডাব্লু, এখানে কি ছিল, ডাব্লু ডাব্লু বাই ডাব্লু ডি মানে বাই ওয়েট অফ সলিডস ছিল, এখানে কিন্তু গোটাটাকে ধরছে, ঠিক আছে, গোটাটাকে ধরছে। আচ্ছা, এইবার
আমার ফর এক্সাম্পল ধরো এখানে ধরো 60%, মানে গোটাটার ধরো 60% সলিড আছে, 20% ওয়াটার আছে, আর 20% এয়ার আছে, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো যে ওয়াটার কন্টেন্ট কত হবে, ঠিক আছে? ওয়াটার কন্টেন্ট তাহলে হবে, ওয়াটার কন্টেন্ট হবে ডাব্লু মানে 20% ওয়েট, আমি ধরো 20% ওয়েট ধরে নিয়েছি, 20/60, ঠিক আছে? তো যত অঙ্কটা আমরা অঙ্ক দেবো তোমাদেরকে, অঙ্কগুলো করলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে যে ওয়াটার কন্টেন্ট আমরা বলি, সেখানে কিন্তু ডাব্লু মানে এই পোর্শনটা ডিভাইডেড বাই গোটা পোর্শনটা ডাব্লু, ঠিক আছে, ধরা হয়। আচ্ছা, নেক্সট ডেনসিটি কথা, ডেনসিটি অফ সয়েল, ডেনসিটি মানেই ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব কথা বলতে গেলেই একটা জিনিস মনে রাখবে, ডেনসিটি হচ্ছে বেসিক্যালি গ্রাম পার সেন্টিমিটার কিউব বা কেজি পার মিটার কিউব, তাই না? তাহলে ডেনসিটি রো দিয়ে আমরা ডিনোট করি, রো ইকুয়াল টু m/v। এম হচ্ছে কি? এম হচ্ছে টোটাল মাস অফ দ্য সয়েল, গোটা সয়েলটার মাস, নট ওয়েট, মাস, ডিভাইডেড বাই ভি, ঠিক আছে? ভি মানে টোটাল ভলিউম। আচ্ছা, ড্রাই ডেনসিটি কত হবে? ড্রাই ডেনসিটি হচ্ছে রো ডি বলে, রো ডি ইকুয়াল টু এমডি মানে মাস অফ ড্রাই সলিড, মানে এইটুকুটার মাস, খালি এইটুকুটার মাস, সলিড পোর্শনটার মাস অফ ড্রাই সলিড ডিভাইডেড বাই ভি, টোটাল ভলিউম। ডেনসিটি অফ সলিডস, ঠিক আছে? ডেনসিটি অফ ড্রাই ডেনসিটি আর ডেনসিটি অফ সলিডস কিন্তু আলাদা। আচ্ছা, ডেনসিটি অফ সলিড হচ্ছে সলিডের, এটা এভাবে মনে রাখবে যে ড্রাই ডেনসিটি হচ্ছে ডেনসিটি সবসময় টোটাল ভলিউমটা, সবসময় ডেনসিটির ক্ষেত্রে ভলিউমটা পুরোটাই নেওয়া হয়, ঠিক আছে? কিন্তু যখন বলবো ডেনসিটি অফ সলিডস, তাহলে তো ভাববে যে এটা সলিডের উপর বেস করে হচ্ছে, সেই জন্য মাস অফ দ্য সলিড divided by volume of the solid. Here we are not considering the entire volume portion, we are only considering the volume of the solid. আচ্ছা, এবার হচ্ছে স্যাচুরেশন ডেনসিটি, রো স্যাট। স্যাচুরেটেড ডেনসিটি মানে হচ্ছে স্যাচুরেটেড অবস্থার কোন অবস্থাটা? স্যাচুরেটেড অবস্থা হচ্ছে যে আমি যে প্রোফাইলটা দেখালাম, সয়েলের প্রোফাইলটা, এই যে প্রোফাইলটা দেখালাম, এখানে নর্মালি সয়েলের ক্ষেত্রে সলিড থাকে, ওয়াটার থাকে, এয়ার থাকে, একটু আগে বলেছি। কিন্তু স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে কী হবে? এয়ার থাকবে না, এটা পুরোটা জলেই ভর্তি থাকবে। যেমন এরকম না, পুরোটা জলে ভর্তি, ঠিক আছে? কোনটা ভর্তি? ভয়েডগুলো ভর্তি, গোটাটা ভর্তি না, গোটাটা জলে চুবানো নয়, গোটা সয়েল মাছটা জলে চুবানো নয়। আমি বলতে চাইছি সয়েলের যে পার্টিকেলগুলো আছে, তার এই ক্ষোভগুলোকে বলছে, পার্টিকেলের মধ্যে যে তোমার ফাঁকা স্পেসগুলো আছে সেগুলোকে ভয়েড বলে। তো সেই প্রত্যেকটা ভয়েডের মধ্যে জল ঢুকে আছে, এই অবস্থাটাকে, এবং হাওয়া কোথাও নেই, সব জায়গায় জল ঢুকে আছে, তো সেইটাকে আমরা বলবো স্যাচুরেটেড কন্ডিশন। সেখানে এয়ার কিন্তু নেই, সেখানে ওয়েট অফ এয়ার ইকুয়াল টু 0 এবং ওয়েট অফ ভয়েড ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এসে তো এখানে ক্ষেত্রে দাস, এবার বলছে দাস স্যাচুরেটেড ডেনসিটি ইজ এ রেশিও অফ টোটাল সয়েল মাস অফ স্যাচুরেটেড স্যাম্পল টু ইটস টোটাল ভলিউম। তাহলে স্যাচুরেটেড স্যাম্পেলের যে সয়েল মাসটা আছে ডিভাইডেড বাই, মানে এম স্যাট বলতে পারো, হ্যাঁ, ডিভাইডেড বাই টোটাল ভলিউম মানে ভি, ঠিক আছে? সাবমার্স ডেনসিটি কি? সাবমার্স মানে হচ্ছে ওই পুরো সয়েল চাঙ্কটা জলে ডোবানো আছে, চারিদিকে জল, সাবমার্স মানে ডুবে যাওয়া, ঠিক আছে? দ্য সাবমার্স ডেনসিটি ইজ দ্য সাবমার্স মাস অফ সয়েল সলিডস, এটাকে ডিনোট করা হয় এমডি মাস, ঠিক আছে? এমডি মাস অফ সলিডস, এমডি মানে মাস অফ সলিড, হ্যাঁ, সাবমার্স মাস অফ সলিড ইন সাবমার্জ কন্ডিশন, ঠিক আছে? এবার ডিভাইডেড বাই ভি, মানে সাবমার্জ ডেনসিটি হচ্ছে যে মাস অফ দ্য সলিড ইন সাবমার্জড বা সাবমার্জ মাস অফ দ্য সলিড বলতে পারো, ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ঠিক আছে? এটা হচ্ছে হিসাবটা, একেবারে রো ড্যাশ দিয়ে চিহ্নিত করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যাব ইউনিট ওয়েট অফ সয়েল মাসের ক্ষেত্রে। ইউনিট ওয়েট অফ সয়েল মাস, এখানে উল্টোটা, এখানে আগে আমরা কি করতাম? আগে আমরা মাস বাই ভলিউম করছিলাম, ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম, কিন্তু বাল্ক ইউনিট ওয়েট হচ্ছে ডাব্লু বাই ভলিউম, মানে ওয়েট বাই ভলিউম।
এখানে ইউনিটটা হবে কি, আগে কি ছিল, আগে রোয়ের যে ইউনিটটা ছিল, সরি রোয়ের যে ইউনিটটা ছিল সেটা ছিল গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এইবার ওয়েটের গামা যেটা হবে সেটা হচ্ছে ওয়েট, টোটাল ওয়েট, হ্যাঁ, ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে, আচ্ছা, তো এবার কথা হচ্ছে টোটাল ওয়েট ওজন মানে টোটাল ওয়েট ডাব্লু, টোটাল এখানে কিন্তু গোটাটা কনসিডার করছে। বাল্ক যদি তোমাকে বলে বাল্ক ইউনিট ওয়েট, মানে জল টল সব মিলিয়ে ডাব্লু, টোটাল ওয়েট অফ দি সয়েল মাস ডিভাইডেড বাই দি ভলিউম অফ দি সয়েল মাস। ঠিক আছে, আরেকটা হচ্ছে ড্রাই ইউনিট, গামা ডি। গামা ডি হচ্ছে ড্রাই ইউনিট, মানে ডাব্লু ডি ওয়েট অফ দি সলিড মাস, ওই পার্টিকুলার সলিড মাসটার ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে ইউনিট ওয়েট অফ সলিড, ডাব্লু এস, সরি মানে গামা এস ইকুয়াল টু ডাব্লু ডি মানে ওয়েট অফ দি সলিড ডিভাইডেড বাই ভিএস, ডিভাইডেড বাই দি ভলিউম অফ দি সলিড। এটা কিছুই না, জাস্ট এর যদি এটা হচ্ছে ইয়ের পরিপূরক যাকে বলতে পারো, মানে বাল্ক মানে ডেনসিটির পরিপূরক। এটা কিছুই না, এটা হচ্ছে তোমার ডেনসিটি, ড্রাই ডেনসিটি, মানে আগে আমরা যে দেখলাম ড্রাই ডেনসিটি, এই যে ড্রাই ডেনসিটি, আর এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ সলিডসটা হচ্ছে কিছু না, ওখানকার ক্ষেত্রে হচ্ছে ডেনসিটি অফ সলিডস। ঠিক আছে, এটা এখানে হচ্ছে ইউনিট ওয়েট অফ সলিডস। ঠিক আছে, তো নেক্সট আমরা যাব একই জিনিস, স্যাচুরেটেড ইউনিট ওয়েট। স্যাচুরেটেড ইউনিট ওয়েট ইজ দ্য রেশিও দ্য টোটাল ওয়েট অফ দ্য স্যাচুরেটেড সয়েল স্যাম্পল, মানে এই যে গোটাটা যেটা স্যাচুরেটেড হয়ে আছে সয়েল স্যাম্পলটা, ঠিক আছে, তার যে ওয়েট, আবার শোনো, টোটাল ওয়েট অফ দ্য স্যাচুরেটেড সয়েল স্যাম্পল টু ইটস টোটাল ভলিউম। ঠিক আছে, জাস্ট লাইক স্যাচুরেটেড ইউনিট, স্যাচুরেটেড ডেন্সিটির মতো। সাবমার্জড ইউনিট কি, একই জিনিস, গামা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, গামা ড্যাশ ইকুয়াল টু ডাব্লু ডি সাবমার্জড। আগে কী ছিল, ডেন্সিটির ক্ষেত্রে সাবমার্জ ডেন্সিটি কী ছিল, এমডি সাবমার্জ, না এখানে হয়ে যাবে, যেহেতু ওয়েট নিয়ে কাজ করছি আমরা সেহেতু ডাব্লু টি সাবমার্জড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে বলো যে আমরা জানি যে ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু 9.81, সেই জন্য ঠিক আছে, এই যে গামা ইকুয়াল টু 9.81 ইন্টু রো, গামা এখানে কি বাল্ক ডেন্সিটি, সরি গামা এখানে ইউনিট বাল্ক ইউনিট ওয়েট, আর রো হচ্ছে বাল্ক ডেন্সিটি। সো দ্য রিলেশন বিটুইন ইউনিট ওয়েট অ্যান্ড তোমাকে বাল্ক ডেন্সিটি ইজ দিস। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, ভয়েড রেশিও, ভয়েড রেশিও আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে জলের মানে সরি সয়েলের মধ্যে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে ভয়েড, ভয়েড মানে কি, ভয়েড মানে এয়ার প্লাস ওয়াটার। ঠিক আছে, আর সলিড পোর্শন আছে, তাহলে এয়ার প্লাস ওয়াটারকে আমি বলছি ভয়েডস, তাহলে ওইটাকে আমি বলছি ওটার ভলিউম হচ্ছে ভি বাই বি। ঠিক আছে, ভি বাই বি, আর বাই ভিএস হচ্ছে এইটা ভি ভলিউম অফ সলিডস। তাহলে ভয়েড রেশিও হচ্ছে যে ভিভি বাই ভিএস। ফর এক্সাম্পল ধরো ভয়েড যদি ভলিউম যদি 40 মিটার কিউব হয় ভয়েডের ভলিউম, আর সলিডের ভলিউম যদি 100 মিটার কিউব হয়, তাহলে ভয়েড রেশিও কত হবে, 40/100 মানে 0.4। এখান থেকে বলে দিই দিস ইজ এ রেশিও অ্যান্ড দেয়ারফর ইট ডাজ নট হ্যাভ এনি ইউনিট। ভয়েড রেশিওর কোনো ইউনিট নেই, কারণ এটা প্লেন রেশিও। ঠিক আছে, পোরোসিটি, পোরোসিটি ইজ ডিনোটেড বাই এন। পোরোসিটি জিনিসটা কি, ভলিউম অফ দি ভয়েডস ডিভাইড বাই টোটাল ভলিউম। এখানে কিন্তু আগেরটাতে ভয়েড রেশিওতে ভলিউম অফ সলিড কনসিডার করা হচ্ছিল, কিন্তু পোরোসিটির ক্ষেত্রে কিন্তু টোটাল ভলিউমটাকে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এটা বলি তোমাদের কাজ হবে, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো, এই যে ভয়েড রেশিও আর পোরোসিটির মধ্যে রিলেশনটা কি এটা তোমরা বার করবে। ঠিক আছে, তোমাদের এটা হোমওয়ার্ক।
আচ্ছা, ডিগ্রি অফ স্যাচুরেশন মানে কি? এটা এস দিয়ে ডিনোট করা হয়। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, এখানে যা কী বলছে দেখো, এই লাইনটা ভালো করে পড়ো। ইন এ ফুলি স্যাচুরেটেড স্যাম্পেল দ্য ভয়েডস গেট কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার। আমি কি বলেছিলাম একটু আগে, যে স্যাচুরেটেড স্যাম্পল বলেছিলাম না, স্যাচুরেটেড স্যাম্পল যখন হবে তখন ওই ভয়েডগুলো, যে খালি জায়গাগুলো আছে, প্রত্যেকটা কিন্তু জলে পরিপূর্ণ হয়ে থাকবে। ঠিক আছে, নট এয়ার বাট জল। ঠিক আছে, তো ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে তাহলে ভিডাব্লিউ মানে হচ্ছে, এখানে বলতে চাইছে মানে ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েডস। তাহলে এবার তুমি চোখ ভাবো, মনে মনে ভাবো যে একদিকে হচ্ছে ভলিউম অফ ওয়াটার আর একদিকে হচ্ছে ভলিউম অফ ভয়েডস। মানে তুমি এই কথাটা ভাবো, এখানে ভাবো, এই জিনিসটা দেখো। ঠিক আছে, বা তোমাকে একদম প্রথমে নিয়ে চলে যাই আমি, তাহলে আর বুঝতে, এই জায়গাটাই দেখো। ঠিক আছে, এই গোটাটা হচ্ছে ভয়েড। ঠিক আছে, এই গোটাটা হচ্ছে ভয়েড। ডিগ্রি অফ স্যাচুরেশন কি বলছে? ভলিউম অফ ওয়াটার, মানে এই পোর্শনটা ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েডস। এবার বলছে যদি স্যাচুরেটেড কন্ডিশন হয় তাহলে কি বলছে, টোটাল ভলিউমে কি থাকবে? ভয়েডসটাতে কি থাকবে? জল থাকবে। ইন দ্যাট কেস ভিডাব্লিউ ইকুয়াল টু ভিবি। তার মানে ভিবি যদি 100% স্যাচুরেশন হয় তাহলে কি হয়ে যাবে? ভিডাব্লিউ ইকুয়াল টু ভিবি হয়ে যাবে। তাহলে ভিবি বাই ভিবি কত হয়? 1। তাহলে যদি 100% স্যাচুরেশন হয়, দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন ইজ 1। আর যদি খটখটে শুকনো মাটি, ঠিক আছে, জল নেই, শুকিয়ে গেছে জল, তাহলে কি হবে? গোটাটা এয়ার থাকবে। তাহলে বেসিক্যালি ভলিউম অফ ভয়েড ইজ ভলিউম অফ এয়ার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ডিগ্রি অফ স্যাচুরেশন কি? ভিডাব্লিউ, নট ভিএ কিন্তু। তাহলে ভিডাব্লিউটা কি? 0। 0 বাই ভিবি মানে বেসিক্যালি 0। তাহলে খটখটে শুকনো সয়েলের ক্ষেত্রে ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে 0। এখানে দেখা বলেছে বি 0। ঠিক আছে, ফর এ পারফেক্টলি ড্রাই স্যাম্পল বলছিলাম না, ফর এ পারফেক্টলি ড্রাই স্যাম্পল ভিবি ইকুয়াল টু 0, হেন্স এস ইকুয়াল টু 0। আর ফুলি স্যাচুরেটেড স্যাম্পলের ক্ষেত্রে এস ইকুয়াল টু 1, যেটা আমি একটু আগে বলছিলাম। আচ্ছা, এই চার্টের মধ্যে আমি আর ঢুকছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্সেন্টেজ এয়ার ভয়েডস। আচ্ছা, তবুও তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, আমি জানি না সিলেবাসে আছে কিনা, জাস্ট বলে দিচ্ছি। পার্সেন্টেজ এয়ার ভয়েডস হচ্ছে এন এ দিয়ে ডিনোট করা হয়। এন নিচে স্মল সাফিক্সে হচ্ছে এ। ঠিক আছে, এন এ ইকুয়াল টু ভিএ মানে ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই টোটাল ভলিউম ইন্টু 100। এই যে ধরো তুমি সবসময় মনে রাখার চেষ্টা করবে যে এই যে কখনো কখনো ডিভাইডেড বাই টোটাল ভলিউম হয়ে যাচ্ছে, কখনো কখনো বলছি আমি ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। এইগুলো একটু খেটে খুঁটে বারবার প্র্যাকটিস করে এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এয়ার কন্টেন্ট কি? এয়ার এসি ইকুয়াল টু ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েডস। ঠিক আছে, জাস্ট লাইক ডিগ্রি অফ স্যাচুরেশন, এয়ার কন্টেন্ট হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশনের উল্টো দিকটা হচ্ছে এয়ার কন্টেন্ট। ঠিক আছে, ডিগ্রি অফ স্যাচুরেশন আমরা ওয়াটার দেখি, এয়ার কন্টেন্টে আমরা এয়ার দেখি, দ্যাট ইজ ইট, আর কিচ্ছু না। বুঝা গেল? ওকে, এবার আমরা আসবো চ্যাপ্টার নাম্বার 2 লেখা আছে এখানে ভুল করে, অ্যাকচুয়ালি এটা হবে চ্যাপ্টার নাম্বার 4। ঠিক আছে, আচ্ছা, এই ভদ্রলোকের নাম হচ্ছে অ্যাটারবার্গ। আমি মনে হয় এর আগের ক্লাসে না অ্যাটেনবার্গ বলে দিয়েছি। হ্যাঁ, বেসিক্যালি নামটা হচ্ছে অ্যাটারবার্গ। হ্যাঁ, বড় সয়েল সায়েন্টিস্ট ছিলেন। হ্যাঁ, আচ্ছা, তো অ্যাটারবার্গ সাহেব, আমার মনে হয় অ্যাটারবার্গ বেসিক্যালি হি ওয়াজ এ এগ্রিকালচারের লোক ছিলেন অ্যাটারবার্গ। হ্যাঁ, তো অ্যাটারবার্গের অনেক কন্ট্রিবিউশন আছে। উনি মাটিটা খুব ভালোভাবে চিনতেন, মাটিটা ভালো করে পরীক্ষা টরীক্ষা করে দেখতেন। তো অ্যাটারবার্গ একটা দারুণ জিনিস দেখতে পেলেন, যেটা আমি আগের ক্লাসে বলেছি, এখন আবার রিপিট করবো। বলেছিলাম না আগের ক্লাসে যে আবার রিপিট করবো জিনিসটা। সেটা হচ্ছে যে এই যে সয়েল মাস তুমি দেখছো, সয়েল যেটা মাটি তুমি দেখছো, মাটি 4টে স্টেজে এক্সিস্ট করে। লিকুইড স্টেজে এক্সিস্ট করে, যেমন ফর এক্সাম্পল জল।
জল লিকুইডও হয়, জল সলিডও হয়, আবার জল বাষ্পও হয়, মানে গ্যাসও হয়। তেমনি মাটিও কিন্তু চারটে, জল যেমন তিনটে, মাটির ক্ষেত্রে চারটে ফেজ আছে। একটা হচ্ছে লিকুইড ফেজ, নেক্সট হচ্ছে এই, আচ্ছা লিকুইড ফেজটা কখন হয়? লিকুইড ফেজটা হচ্ছে যখন তুমি জলের মধ্যে অনেকটা, মাটির মধ্যে ধরো এক বাটি মাটি নিলে, তো অনেকটা জল ঢেলে দিলে, কি মাটিগুলো গড়িয়ে পড়ে যায় না? ঠিক আছে, বেশি মানে একদম জাস্ট গড়িয়ে পড়ে যায়, ঠিক মানে লিকুইডের মতো হয়ে যায়। তো সেইটাকে আমরা বলছি লিকুইড স্টেট। ঠিক আছে, এবার ধরো ওই একদম ওই ভেজা মাটিটাকে তুমি ছেড়ে দিলে, ও পড়ে থাকলো 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, ধরো 2 সপ্তাহ পর দেখলে মাটিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। ঠিক আছে, মাটিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু তাই বলে খটখটে শুকোয়নি, দেখা গেল হালকা তার থেকে জলটা বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এইবার যেটা হবে, তুমি যদি ওই মাটি, একটু ভেজা মাটিটাকে জাস্ট হাতে নিয়ে রোল করলে দেখবে লম্বা হয়ে যাচ্ছে, তাই না? এই যে স্টেজ যেখানে মাটিকে যা যেমন খুশি তুমি আকার দিতে পারো, এবং মানে কি বলবো, পার্মানেন্ট আকার, দু রকমের আকার হয়। কোনো একটা জিনিসে না ফোর্স দিলে দুরকম জিনিস করতে পারে। একটা হচ্ছে যেমন তুমি রাবার গার্ডার হয় না, গার্ডারকে টানলে কী হবে? টেনে ছেড়ে দিলে আবার সে আগের পজিশনে ফিরে আসবে, ওটাকে বলে ইলাস্টিসিটি। ঠিক আছে, আর প্লাস্টিসিটি কাকে বলে? তুমি কিছুকে টানলে কিন্তু ও আর ফেরত আসবে না, ওই আগের জায়গাতেই থেকে যাবে। তো এই যে স্টেজটা, এটাকে বলে প্লাস্টিক স্টেজ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটাকে বলে প্লাস্টিক স্টেজ। তো এটা কখন হয়? এটা তখন হয় যে যখন জলের মধ্যে খুব বেশি জলও নেই, কিন্তু মোটামুটি একটু জলের হারটা কমে এসছে, এবং তুমি তো হাতে জাস্ট রোল করলে মাটিটা লম্বা হইতে শুরু করে। ঠিক আছে, এবার আরও কিছুক্ষণ এই লম্বাটাকে রেখে দাও, এই মাটিটাকে রেখে দাও, দেখা যাবে হয়তো আরও কয়েক ঘন্টা পরে তুমি আবার যদি মাটিটাকে নিয়ে রোল করার চেষ্টা করো, মাটিটা দেখবে ভেঙে ভেঙে যাচ্ছে, মাটিটা দেখবে ভেঙে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, কেন ভেঙে যাচ্ছে? কেন কি যে প্লাস্টিক স্টেজে যখন ও ছিল, এবারও প্লাস্টিক স্টেজ থেকে ছেড়ে সলিড স্টেটে আসছে। ঠিক আছে, এই যে, বা সেমি সলিড স্টেটে আসছে। ঠিক আছে, এই সেমি সলিড স্টেটের পর মানে ও চলে যাবে সলিড স্টেটে। তাহলে আমরা দেখলাম যে মাটি লিকুইড, খুব বেশি জল দিলে সে লিকুইড স্টেটে চলে যায়, জলটা কমিয়ে নিলে আস্তে আস্তে প্লাস্টিক স্টেটে যাবে, যেখানে তুমি তোকে রোল করতে পারবে, লম্বা হয়ে যেতে পারবে। আবার দেখা যাবে অনেকক্ষণ ধরে একটু যদি আরও জল বের করে নাও, তাহলে দেখবে রোল করতে গিয়ে ভেঙে যাচ্ছে, ওটা সেমি সলিড স্টেটে যাচ্ছে। ঠিক আছে, এবার সেমি সলিড স্টেট থেকে জল বার করলে, জল যদি বার করতে থাকো, ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা জিনিস বলে দিই, এই লিকুইড স্টেট থেকে শুরুর থেকে যদি জল বেরোতে থাকে না মাটির থেকে, সেটা তাহলে লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেজে যায়। যেমন যেমন জল কমবে তেমনি তেমনি তার ভলিউমও কমবে। ঠিক আছে, সেমি সলিড স্টেটে গিয়ে এমন একটা পয়েন্টে আসবে, এই যে পয়েন্ট বি পয়েন্টটা এখানে কথা বলছি আমি, যে পয়েন্টে তুমি যদি জল কমিয়ে দাও, সলিড মাস থেকে যদি জল কমিয়ে দাও, দেখবে তার ভলিউম কিন্তু কমছে না, ভলিউম কিন্তু ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, তার ভলিউম কিন্তু ফিক্স হয়ে যাবে, এবং সেটা আমরা বলবো সে সলিড স্টেটে চলে গেছে। এই পয়েন্টটাকে বলে দ্য শ্রিঙ্কেজ লিমিট। ঠিক আছে, এই যে পয়েন্টটা আছে তাকে বলে প্লাস্টিক লিমিট। একটু যদি বড় করে দেখানো যায়, এই যে পয়েন্টটা আছে এটাকে বলছে লিকুইড লিমিট। এটাকে বলে WL দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে WL দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে লিকুইড লিমিটটা হচ্ছে কি? লিকুইড লিমিটটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে সয়েল মাস লিকুইডের ব্যবহারটা ছেড়ে প্লাস্টিকের ব্যবহারটা শুরু করে, প্লাস্টিক মোডে চলে আসে। প্লাস্টিক মোডটা কোনটা? ওই যে দেখালাম, তুমি রোল করতে পারবে, লম্বা সরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর এইখানটা হচ্ছে প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিটটা কি না, সেই জায়গাটা, সেই পোর্শনটা, সেই বাউন্ডারিটা যেখান থেকে জল কমালে ও চলে যাবে সেমি সলিড স্টেটে। ঠিক আছে, আচ্ছা, আবার সেমি সলিড স্টেটের একটা পয়েন্ট আছে, যাকে পয়েন্ট বি, যেটা হচ্ছে WS, যেখান থেকে জল যদি কমিয়ে নাও
তখন কিন্তু আর ভলিউম কমবে না। ওই একটা পয়েন্ট যেখানে জল তুমি যদি কমে না, ময়েশ্চার কন্টেন্ট যদি কমেও যায়, সেখানে কিন্তু দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ভলিউম। ঠিক আছে, সেটাকে বলে শ্রিঙ্কেজ লিমিট। মানে শ্রিঙ্কেজ লিমিট কেন বলে বলো তো? কারণ শ্রিঙ্ক করতে করতে আসছিল না, তখন জল কমাচ্ছিলে ভলিউম কমছে, জল কমাচ্ছিলে ভলিউম কমছে, কমতে কমতে এমন জায়গায় চলে এসছে যে তখন আর কোনো ভলিউম কমবে না। ওই পয়েন্টটাকে বলছে শ্রিঙ্কেজ লিমিট। বুঝা গেল? আচ্ছা, আমি একটা কী বলছিলাম জানো, হ্যাঁ একটা জিনিস বলছিলাম যে এটা এক্স্যাক্টলি হচ্ছে যেমন তুমি এটাকে কম্পেয়ার করো জলের সঙ্গে। জলকে হিট দিলে কি হয়? খুব বেশি হিট দিয়ে দিলে সেটা বাষ্পে পরিণত হয় না, তাই না? ঠিক আছে, তো আবার তুমি যদি হিট বের করে নাও গ্যাস থেকে, মানে বাষ্প থেকে যদি হিটটা বের হয়ে যায়, তাহলে সে আবার জলে পরিণত হয়। আচ্ছা, জল থেকে যদি হিট বের করে নাও, সে কি বরফে পরিণত হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সেরকম। তো কিছুই না, এই যে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শ্রিঙ্কেজ লিমিট, যেটা এতক্ষণ ধরে বলে গেলাম আমি, এইগুলোর ডেফিনেশনগুলো দেওয়া আছে। তোমরা পড়ে নেবে ডেফিনেশনগুলো। ঠিক আছে, আমি তোমাদেরকে আইডিয়াটা বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, প্লাস্টিসিটি ইন্ডেক্স। প্লাস্টিসিটি ইন্ডেক্স এর আগের দিন বলেছিলাম আমি, কিন্তু সেটা হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে দ্য রেঞ্জ অফ কনসিস্টেন্সি উইদিন হুইচ এ সয়েল এক্সিবিটস প্লাস্টিক প্রপার্টিজ ইজ কল্ড প্লাস্টিক রেঞ্জ অ্যান্ড ইজ ইন্ডিকেটেড বাই প্লাস্টিসিটি ইন্ডেক্স। ঠিক আছে, প্লাস্টিসিটি ইন্ডেক্স কিছুই না, এই যে তোমার এই যে রিজনটা আছে না, এই রিজনটা হচ্ছে প্লাস্টিসিটি মানে ইন্ডেক্সের জায়গা। মানে বলতে যাচ্ছে WL মাইনাস WP, মানে কোন জায়গাটা? WL মাইনাস WP মানে কোন জায়গাটা? এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে WL মাইনাস WP, এবং বেসিক্যালি তোমার ওটা হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। মানে যে রেঞ্জের মধ্যে সয়েল মাসটা প্লাস্টিকে ব্যবহার করে, সেটাকে হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা, কনসিস্টেন্সি ইন্ডেক্স মানে কি? কনসিস্টেন্সি ইন্ডেক্স হচ্ছে WL মাইনাস W। দেখো, WL মানে কি? লিকুইড লিমিট। কোনো এমনি W মানে কি? এই যে এই ডাব্লিউটা মানে কি? এটা কিছুই না, ইট ইজ দ্য ন্যাচুরাল ওয়াটার কন্টেন্ট অফ দ্য সয়েল। জলের মানে একটা সয়েল মাসের মধ্যে কতটা জল আছে, তার থেকে তুমি লিকুইড লিমিটটা মাইনাস করে দাও। ঠিক আছে, এটাকে ডিভাইড করো IP দিয়ে, তুমি যেটা পাবে সেটাকে বলছে consistency index. Is defined as the ratio of the liquid limit minus natural water content to the plasticity index of the soil. ঠিক আছে, বলছে a soil with IC equal to 0. আচ্ছা, ICটা কখন 0 হয়ে যাবে বলো তো? এই ডাব্লুটা যখন WL হয়ে যাবে তখন এটা 0 হয়ে যাবে, তাহলে এটার উপরেরটা 0 হওয়া মানে ICটাও 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে যখন সয়েলটার ওয়াটার কন্টেন্ট উইল বি অ্যাট দ্য লিকুইড লিমিট, দেন IC উইল বি 0। ঠিক আছে, এবার IC একের বেশি কী করা হবে? একের বেশি তখন হবে যখন WL উইল বি গ্রেটার দ্যান W, তার মানে ওই প্লাস্টিক রেঞ্জের মধ্যে যখন থাকবে। ঠিক আছে, আচ্ছা, মানে প্লাস্টিক রেঞ্জ মানে কি? সরি, if IC exceeds unity, the soil is in a semi-solid state. বলছে যদি একের বেশি হয় তাহলে সেমি সলিড স্টেটে থাকবে। ঠিক আছে, অ্যান্ড উইল বি স্টিফ। স্টিফ মানে শক্ত থাকবে। এ নেগেটিভ কনসিস্টেন্সি ইন্ডেক্স মানে হচ্ছে WL is greater than W, indicates that the soil has natural water content greater than the liquid limit and hence behaves just like a liquid. ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, লিকুইডিটি ইন্ডেক্স। দ্য লিকুইডিটি ইন্ডেক্স মানে কি? লিকুইডিটি ইন্ডেক্স হচ্ছে or for water plasticity ratio is the ratio expressed as a percentage of the natural water content of a soil minus its plastic limit to its plasticity index. মানে বলছে
ডাব্লু মাইনাস ডাব্লু পি, চলো তো দেখি তো ডাব্লু মাইনাস ডাব্লু পি কোন রিজনটা, সরি হ্যাঁ বলছে ডাব্লু, ডাব্লু তো যে কোনো ভ্যালু হতে পারে, ডাব্লু মাইনাস ডাব্লু পি, ঠিক আছে, ডাব্লু মাইনাস ডাব্লু পি এদিকে হতে পারে যদি ডাব্লু ডাব্লু পির চেয়ে বড় হয়, আর ডাব্লু পির চেয়ে ছোটো হলে এদিকে হতে পারে, সেমি সলিড স্টেটে হতে পারে। তার মানে হচ্ছে ডাব্লু মাইনাস ডাব্লু পি ডিভাইডেড আইপি, ঠিক আছে, এটা হচ্ছে লিকুইডিটি ইন্ডেক্স। লিকুইড, এটাকে আরেকটা নাম হচ্ছে ওয়াটার প্লাস্টিসিটি ইন্ডেক্স। আচ্ছা, শ্রিঙ্কেজ রেশিও, শ্রিঙ্কেজ রেশিওটা কি? শ্রিঙ্কেজ রেশিওটা কিছুই না, শ্রিঙ্কেজ রেশিও হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই VD ইন্টু 100 ডিভাইডেড বাই W1 মাইনাস W2, কিচ্ছু না। মানে বলতে চাইছে যে ধরো V1টা কি, মানে ধরো তুমি আচ্ছা এখানে আমি যাই, এখানে যাতে সুবিধা হবে, এই জায়গাটা, ঠিক আছে, এটা হচ্ছে ভলিউম, ঠিক আছে, বলছে এখানে কোনো একটা পয়েন্ট নেই, এটা হচ্ছে ধরো V1, ঠিক আছে, V1 আর এটা এটা ধরো V1, এটা ধরো V2, কথা বলছি, তাহলে V1 মাইনাস V2 মানে কতটা ভলিউম চেঞ্জ হয়ে গেল। এই চেঞ্জ কেন হলো, এই চেঞ্জটা কেন হলো? এই চেঞ্জটা হলো কেন জলটা কমিয়ে দেওয়া হয়েছে। জলটা কত কমেছে তুমি কেমন করে বুঝবে? তুমি পেয়ে যাবে এইখান থেকে, এর করসপন্ডিং ডাব্লু ভ্যালুটা তোমাকে বলবে কতটা জল কমে গেল, তাই তো? তো এক্স্যাক্টলি ওটা হচ্ছে তাই, যে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই VD ভলিউম অফ ড্রাই সয়েল মাস, ভলিউম অফ ড্রাই সয়েল মাস, ঠিক আছে, ডিভাইডেড বাই ডাব্লু মাইনাস W2, যেটা কিনা ওয়াটার কন্টেন্ট এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। তো সিঙ্কেজ লিমিট হচ্ছে সেইটা যেটা একটা আইডিয়া দেয় যে শ্রিঙ্কেজ মানে এই যে জল বের করার ফলে যে সয়েল মাসটা শ্রিঙ্ক করছে, কমে যাচ্ছে ভলিউমে, কেন, এটার একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা শ্রিঙ্কেজ রেশিওকে ইউজ করি, ঠিক আছে। ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ হচ্ছে কি? ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ হচ্ছে ডিফাইন্ড as the decrease in the volume of a soil must expressed as the percentage of dry volume of the dry volume of the soil mass when water content is reduced from 8% to the shrinkage limit. আচ্ছা, VD হচ্ছে ড্রাই ভলিউম অফ সয়েল মাস, মানে VD হচ্ছে সেই পয়েন্টটা যেখানে কিনা শ্রিঙ্কেজ লিমিটটা আছে, মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে VD, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে VD। বলতে চাইছে তাহলে V1টার আগে আছে V1 মাইনাস VD ডিভাইডেড বাই VD ইন্টু 100। V1টা ইজ দ্য ভলিউম অফ সয়েল মাস অ্যাট এনি ওয়াটার কন্টেন্ট। হ্যাঁ, V1 এখানে হতে পারে, V1টা ধরো এখানে আছে, V1 ফর এক্সাম্পল এখানে হতে পারে, তাহলে V1 মাইনাস VD ডিভাইডেড বাই VD, ঠিক আছে, এটা হচ্ছে ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ। আচ্ছা, নেক্সট আমরা লাস্ট চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে, আচ্ছা আগের চ্যাপ্টার সম্বন্ধে বলে দিই। আগের চ্যাপ্টার দেখলে তোমার মনে হয় খালি হাজার ওখানে রেশিও, এই রেশিও ওই রেশিও, এর সাথে অ্যাকচুয়ালি এটা মনে রাখতে গেলে প্র্যাকটিস ছাড়া উপায় নেই, কারণ কনসেপ্টটা বুঝতে হবে, কনসেপ্টটা কী আমি যতটা চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য কনসেপ্টটা কী। তোমরা এটা নিয়ে অন্য অন্য ইউটিউব ভিডিও তোমরা দেখতে পারো, কিংবা বইও পড়তে পারো। আমি রেকমেন্ড করবো তোমরা বিসি পুনমিয়ার বইটা কেনো, ঠিক আছে, বিসি পুনমিয়ার সয়েলের ওপর বই আছে, বইটা কেনো, অনেক পাতার বই, প্রায় 1000 পাতার বই, তোমার একদম গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে চলে যাবে, ঠিক আছে। সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারের কাছে থাকে এই বইটা, এগ্রিকালচারের তো এগ্রিকালচার ছেলেরাও রাখে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ছেলেরাও রাখে, তো পুনমিয়ার বইটা খুব ভালো কালেকশন হবে তোমাদের পক্ষে। পুনমিয়ার বইটা তোমরা কিনে ফেলো, কিন্তু তোমাদেরকে সিলেক্টিভলি পড়তে হবে, কেন কি পুনমিয়ার বইটা এত ভাস্ট এবং এত টপিক রয়েছে, আমি যতটুকু পড়াচ্ছি বা তোমাদের সিলেবাস যতটুকু আছে ততটুকুই পড়বে, কারণ বেশি পড়তে গেলে তোমাদের কনফিউজ হয়ে যাবে, বুঝতে পারবে না, ঠিক আছে।
আর আমি তো আছি, যখন তখন জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, চ্যাপ্টার 6 চলে আসছি, যেটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যাকে বলে পারমিয়াবিলিটি। ঠিক আছে, চ্যাপ্টার 6 পারমিয়াবিলিটি। চ্যাপ্টার 6-এ যেটা নিয়ে আমরা বেশি না, যে ভদ্রলোকের অবদান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই ভদ্রলোক, এটা ফরাসি ভদ্রলোক। তিনি এই তিনি, তার কাজটা অন্যরকম ছিল। তার কাজটা ছিল জল এই যে মাটির মধ্যে দিয়ে যায়, সেই যাওয়াটা তিনি স্টাডি করেছিলেন। ঠিক আছে, যেটাকে আমরা বলি পারমিয়াবিলিটি অফ সয়েল। ঠিক আছে, তো তিনি এটা ফরাসি দেশের লোক ছিলেন। তার নাম ছিল, এই যে হেনরি লেখা আছে না, হেনরি ফিলিবার্ট গ্যাসপার্ড ডার্সি, কিন্তু ফরাসি উচ্চারণ এরকম হয় না। ফরাসি উচ্চারণে হেনরিটা হয়ে যাবে অরি, অরি ফিলিবার্ট গ্যাসপার্ড ডার্সি, এটা হচ্ছে ফরাসি উচ্চারণ। আচ্ছা, তো এবার আমরা আসি ফরাসি থেকে ইংরেজিতে, আবার আসি। নেক্সট হচ্ছে পারমিয়াবিলিটি। তো পারমিয়াবিলিটি মানে কি? ইজ ডিফাইন্ড অ্যাজ এ প্রপার্টি অফ এ পোরাস মেটেরিয়াল which permits the passage or seepage of water through its interconnecting voids. বলছে পোরাস মেটেরিয়াল মানে, জানো পোরাস মানে কি? পোরাস মেটেরিয়াল মানে হচ্ছে যেটা ছিদ্রযুক্ত জিনিস, যার মধ্যে দিয়ে জল পাস করা যায়। ঠিক আছে, বলছে কিছুই না, এটা একটা পাওয়াবিলিটি, আর কিছুই না, একটা মানে সয়েল মাসের ভেতর দিয়ে জল যাওয়াটাকে বলে পাওয়াবিলিটি। ঠিক আছে, জলটা যায় কেন? কেন আমি একটু আগে দেখালাম, সয়েল মাসের মধ্যে রয়েছে ভয়েড স্পেস। ঠিক আছে, যার মধ্যে, যেটা খালি থাকে, হ্যাঁ, তার মধ্যে হাওয়া থাকে, এয়ার থাকে, ওই খালি জায়গাগুলো দিয়ে জলটা পাস করে। ঠিক আছে, যেমন টিউবের মধ্যে দিয়ে জল পাস করে, তেমনি ওটাও ওই খালি জায়গাগুলো যেন টিউবের মতো ব্যবহার শুরু করে এবং ওটা দিয়ে জলগুলো পাস করে যায়। এইভাবে সয়েল মাসের ভিতর দিয়ে জল পাস করে। ঠিক আছে, একটা জিনিস সবসময় মনে রাখবে, এই যে জল পাইপের মধ্যে দিয়ে যায়, তার দু রকমের ফ্লো হয়। ফ্লোর বাংলাটা একটু মনে পড়ছে না, হ্যাঁ, তো দু রকমের ফ্লো হয়। একটা বলে ল্যামিনার ফ্লো। এখানে ল্যামিনার ফ্লোতে কি হয়, প্রত্যেকটা ফ্লুইড, মানে যেটা তরঙ্গ, ফ্লুইড মানে কিন্তু নট নেসেসারিলি লিকুইড, ফ্লুইড মে অলসো বি গ্যাস, গ্যাসকেও ফ্লুইড ভরা হয়। ঠিক আছে, আচ্ছা, ফ্লুইড পার্টিকেল, প্রত্যেকটা ফ্লুইডের যে পার্টিকেলটা আছে, ধরো লিকুইডই ফ্লো করছে, জল ফ্লো করছে, তো জলের প্রত্যেকটা পার্টিকেল সোজা যাবে, সোজা। কেউ কারোর সঙ্গে, কারো রাস্তায় জটিলতা সৃষ্টি করবে না, কেউ কারোর সঙ্গে ক্রিস ক্রস করবে না। এইটাকে বলে ল্যামিনার ফ্লো। আর টার্বুলেন্ট ফ্লো মানে কি? যখন এমনই ফ্লো হবে, যখন প্রত্যেকটা পার্টিকেল এলো মেলো, এদিক সেদিক, হাবি জাবি, ক্রিস ক্রস করে যাবে, সেইটাকে বলা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, তো জল হয় ল্যামিনার ফ্লো দিয়ে যায় বা টার্বুলেন্ট ফ্লো দিয়ে যায়। এখন আমরা পড়ব কীভাবে জল যায়। জল বেসিক্যালি, এই যে অ্যানিমেশনটা দেখছো, এই যে গোল 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 জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে সয়েল পার্টিকেল। যেগুলো বড় আছে সেগুলো ধরে নাও গ্র্যাভেল, তার সাইজ, গ্র্যাভেলের সাইজ তোমরা জানো বড় হয়, অ্যাবাভ 4.75 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা, এটা কম্পারেটিভলি ছোট, এটা তোমার স্যান্ড ধরতে পারো, স্যান্ড, বালি ধরতে পারো। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্লে। ঠিক আছে, আচ্ছা, এবার নোটিস, এক একটা দিকে আমি যাচ্ছি। প্রথমে গ্র্যাভেলটাকে নোটিস করো। গ্র্যাভেলের যেহেতু সাইজ বড়, সুতরাং ফাঁকা জায়গার যে ভলিউমটা আছে তাছাড়া বড়। কিন্তু মনে রাখবে আমি কি বলছি, আবার ভালো করে শোনো। আমি বলছি যে এই যে গ্র্যাভেলগুলো রয়েছে, যেহেতু গ্র্যাভেলগুলোর সাইজ বড় আছে, সেহেতু এই যে এদের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, বিভিন্ন রকম মানে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার সাইজও বড়। ঠিক আছে, আচ্ছা, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, যেহেতু এই পার্টিকেলগুলোর সাইজ বড় না, নাম্বার অফ ভয়েডস কিন্তু কম। কার থেকে কম? এদের থেকে কম। আচ্ছা, নেক্সট চলে আসো তোমার, ধরো ফর এক্সাম্পল স্যান্ডের দিকে। স্যান্ডে দেখো নাম্বার অফ ভয়েডস কিন্তু অনেক বেশি, তাই না? এখানে ধরো একটা, দুটো, তিনটে, এখানে অনেক বেশি। এর পার্টিকেলটা তুলনামূলকভাবে ছোট, কিন্তু ভলিউমগুলো কম। হয়তো সাইজ, এখানকার এত বড় ভয়েড সাইজের ভয়েড কিন্তু নেই, কিন্তু ভয়েডগুলোর সংখ্যা অনেক বেশি আছে। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি ক্লেতে চলে যাও, ক্লেতে দেখো ভয়েডের
ইয়েটা মানে স্পেসটা খুবই কম, ছোট্ট ক্ষুদ্র একদম মাইক্রনের মধ্যে পড়ে, কিন্তু নাম্বার অফ ভয়েডস অনেক বেশি। ঠিক আছে, নাম্বার অফ ভয়েডস অনেক বেশি। এইবার যেটা হয় সেটা হচ্ছে যে তোমার সাইজ যদি খুব বড় বড় হয়, পার্টিকেল সাইজ যদি খুব বড় বড় হয়, তাহলে জল খুব ইজিলি ফ্লো করতে পারে, কারণ অনেকটা ফাঁকা জায়গা পায়, ঝরঝর ঝরঝর করে জলটা চলে যাবে নিচে। ঠিক আছে, তুমি যদি ধরো এক বস্তা পাথর নিলে, ঠিক আছে, এবং এক বস্তা পাথরের জাস্ট মুখটা খুলে দিয়ে ওপরে এক বালতি জল ঢেলে দিলে, দেখবে ওই এক বালতি জল কিন্তু নিচে একদম ফরাস করে পৌঁছে যাবে 1 মিনিটের মধ্যে। কেন পৌঁছে যাবে? তার কারণ হচ্ছে এই গ্র্যাভেলের মানে বড় বড় পাথরের নিজেদের মধ্যে স্পেসটা খুব বেশি, এবং সেহেতু জল খুব সহজেই এর ভিতর দিয়ে যেতে পারে। রাইট? আচ্ছা, এবার খুব ভালো মিশ্রণ করা চালা, খুব সুন্দরভাবে চালা মাটি, তুমি একদম মিহি করে চালা মাটি তুমি একটা ইয়ের মধ্যে, ওই বস্তার মধ্যে পুড়ে, ওই যে 50 কেজি বস্তা হয় ওর মধ্যে পুড়ে উপর থেকে এক বালতি জল ঢালো দেখি, দেখবে জল নিচে অবধি পৌঁছাবেই না। জল নিচে অবধি পৌঁছাবে না, উপরেই জলগুলো সব আটকে যাবে। কেন আটকে যাবে বলো তো? কেন কি এই যে এর যে ভয়েডগুলো আছে, এই ভয়েডগুলো হয়তো নাম্বারে অনেক বেশি, কিন্তু সহজে জল যেতে দেবে না, কেন এই ভয়েডগুলোর সাইজগুলো খুব ছোট। ঠিক আছে, বোঝা গেল তো আমারটা? আচ্ছা, আরেকটা জিনিস বলি, থার্ড জিনিসটা বলি, সেটা আমি একটু আগে ল্যামিনার ফ্লো টার্মিনাল ফ্লো বলছিলাম না? তো এই যে বড় বড় গ্র্যাভেল যদি থাকে, সেক্ষেত্রে এই অনেক জায়গা পায় জল যাওয়ার জন্য, খুব স্পিডে যায়, খুব স্পিডে গেলে কি হয়, ফ্লোটা টার্বুলেন্ট ফ্লো হয়ে যায়, মনে রাখবে। ঠিক আছে, কিন্তু কম্পারেটিভলি, আমি এর মধ্যে যাচ্ছি না, কম্পারেটিভলি একটু কম সাইজ হলে ফ্লোটা কি হয়, ল্যামিনার হয়। ল্যামিনার মানে স্লো হয়, খুব গতিতে যায় না, স্লো হয়। কম্পেয়ার টু টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো স্লো হয়, কিন্তু ওই যে বললাম সুন্দরভাবে ফ্লোটা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা নোটিস করার পর আমাদের ডার্সি সাহেব যেটা করলেন সেটা হচ্ছে যে একটা সয়েল স্যাম্পেলকে, এই যে ক্রস করা 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 দাগ দাগ দেওয়া আছে, এটা ধরো একটা সয়েল স্যাম্পেল, মানে তুমি পাইপও ধরতে পারো, সে ফর এক্সাম্পল এই দুটো মুখ খোলা, এদিকের মুখও খোলা, এদিকের মুখও খোলা। ঠিক আছে, আর ভেতরে রয়েছে সয়েল স্যাম্পেল, এটা ধরো বালি হতে পারে, ক্লে হতে পারে, হোয়াট এভার সয়েল স্যাম্পেল রয়েছে ভেতরে। আচ্ছা, তার ঠিক পাশে এইখানে মানে জলের হেড রয়েছে, জল রয়েছে, এর দুপাশে জল রয়েছে। ঠিক আছে, আচ্ছা, জলটা একটা কিন্তু জলের লেভেল বেশি একটা জায়গায়, আর একটা জায়গায় জলের লেভেলটা কিন্তু কম। তাহলে এখানে যদি জলের লেভেল বেশি হয় আর এখানে যদি জলের লেভেল কম হয়, আর মাঝখানে একটা পাইপ আছে, পাইপের ভেতরে কি আছে, মাটি আছে। ঠিক আছে, তুমি এই মানে তোমরা এইভাবে ধরে নাও জিনিসটাকে, আমি যেভাবে বলছি। ঠিক আছে, পাইপের ভেতরে মাটি আছে, তাহলে জলটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোবে। বোঝা গেল? আচ্ছা, ভেরি গুড। তাহলে জল আমরা জানি ওপর থেকে নিচে ফ্লো করে, তাহলে এখানে ওর হাইড্রোলিক হেডটা বেশি। ঠিক আছে, তাই না? H1টা H2 এর চেয়ে বেশি, সেহেতু জল এখান থেকে এখানে ফ্লো করবে। আমরা জানি নিচে জল ওপর থেকে নিচে ফ্লো করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, এখানে দেখো অনেকগুলো নোটেশন আছে, একটা বলছে কিউ মানে হচ্ছে ডিসচার্জ, ছোটো হাতের কিউ, এটা হচ্ছে ডিসচার্জ পার ইউনিট টাইম, ফর এক্সাম্পল মিটার পার সেকেন্ড। ডিসচার্জটা কী বলো তো? ডিসচার্জটা কিছুই না, এই জলটা যে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোচ্ছে, এইটাকে হচ্ছে, এটাকে বলছে ডিসচার্জটা। ঠিক আছে, এটাকে বলছে ডিসচার্জটা, এবং ডিসচার্জ হওয়ার মাটিকে মিটার কিউব পার সেকেন্ড ধরো, বা মিলিমিটার কিউব পার সেকেন্ড, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, হোয়াট এভার। আচ্ছা, এই হচ্ছে বড় হাতের, এই হচ্ছে টোটাল ক্রস সেকশন এরিয়া, পাইপটার ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, অফ সয়েল মাস, ভেতরে তো সয়েল মাস আছে। আই হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আচ্ছা, হোয়াট ইজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এই যে জল, এদিকের জলটা H1 আছে, এখানে যে জলটা H2 লেভেলে আছে, তাহলে H1 আর H2, এই যে তফাতটা, H1-এর সঙ্গে H2-র যে তফাতটা, এই তফাতটা আছে বলেই কিন্তু জলটা ফ্লো করছে। যদি একই হাইটের থাকতো তাহলে জল ফ্লো করতো না। ঠিক আছে, তাহলে H1 মাইনাস H2 ডিভাইডেড বাই L, এই ডিস্টেন্সটা কে বলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই আই। পরিষ্কার? আচ্ছা, কে
হচ্ছে ডার্সিস কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, ঠিক আছে। আর ভি ইকুয়াল টু ভেলোসিটি অফ ফ্লো অর এভারেজ ডিসচার্জ ভেলোসিটি। ভি বলছে এই যে ভেলোসিটি নিয়ে এখান থেকে জলটা বেরোচ্ছে সেই ভেলোসিটির কথা বলছে ডিসচার্জ ভেলোসিটি। একটা জিনিস মনে রাখবে, আমি কিন্তু এখানকার ভেতরকার ভেলোসিটি কথা বলছি না, কিন্তু আমি বলছি বাইরেকার ভেলোসিটির কথা। জল যখন এর থেকে বেরিয়ে যাচ্ছে তখনকার ভেলোসিটির কথা আমি বলছি। ইট ইজ কল্ড দ্য ডিসচার্জ ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখব যে কিউ, মানে এই যে কিউ ডিসচার্জটা, ঠিক আছে, কিউ ইজ প্রপোর্শনাল টু, মানে সমানুপাতিক, প্রপোর্শনাল টু এরিয়া। প্রপোর্শনাল টু এরিয়া মানে কি? ক্রস সেকশনাল এরিয়া মানে কি? যত ক্রস সেকশনাল এরিয়া বড় হবে, ডার্সি দেখলো যে এই ক্রস সেকশনাল এরিয়াটা যত বড় হবে, যত বড় পাইপ হবে ইন দ্য সেন্স, তত বেশি ফ্লো হবে, জল তত বেশি যাবে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে হেড ডিফারেন্স, মানে এই যে হেড ডিফারেন্স মানে H1 মাইনাস H2, ঠিক আছে। এ যত বেশি হবে, এই যে তুমি ধরো ফর এক্সাম্পল এই যে ওয়াটারফল হয়, জলপ্রপাত যেগুলোকে বলে, কত উঁচু থেকে জলটা পড়েই একদম কত স্পিডে চলে যায় না? যত উঁচু থেকে জলটা পড়বে তার স্পিডও বেশি হবে, যাওয়ার স্পিড, ডিসচার্জ স্পিডটাও বেশি হবে। ঠিক তেমনি সেটা এখানেও তাই বলছে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স যত হবে, H1 মাইনাস 2 যত বড় হবে তত বেশি কিন্তু ডিসচার্জটা হবে, ঠিক আছে। আচ্ছা, আবার বলছে কিন্তু ইনভার্সলি ডিসচার্জ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। এই যে লেন্থটা আছে, এই লেন্থটা যদি ছোট হয় ডিসচার্জ বেশি হবে। কেন বেশি হবে? কারণ রেস্ট্রিকশনটা কমে যাবে। যে এই এত বড় পাইপের থ্রু থেকে যেতে হচ্ছে, যেখানে তোমাকে সয়েল আছে, এটা যদি ছোট হয় তো রেস্ট্রিকশন কম হবে, তাহলে আরও স্পিডে যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি এই সমস্তটাকে এক জায়গায় করি, তাহলে দেখতে পাবো, আমরা লিখতে পারবো এইভাবে, যেহেতু লেখাটা আমি দেখাতে পারছি না। কিউ ইজ প্রপোর্শনাল টু, প্রপোর্শনালিটি সাইনটা দিয়ে লিখবে, কিউ ইজ প্রপোর্শনাল টু কিউ ইজ প্রপোর্শনাল টু এ, ঠিক আছে। কিউ ইজ প্রপোর্শনাল টু হেড ডিফারেন্স H1 মাইনাস H2। তা দুটো ইকুয়েশন পেলাম আমি এখান থেকে। আচ্ছা, দেয়ারফর উই ক্যান রাইট কিউ ইজ প্রপোর্শনাল টু A ইন্টু H1 মাইনাস H2, ঠিক আছে। অ্যান্ড উই অলসো নো দ্যাট কিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 by L। তাহলে কিউ ইজ প্রপোর্শনাল টু A ইন্টু H1 মাইনাস H2 ডিভাইডেড বাই L। এইবার এই যে প্রপোর্শনালিটিটা আছে, এটার সঙ্গে যদি আমি একটা কোএফিসিয়েন্ট যোগ করি, তখন ইকুয়েশনটা ইকুয়াল হয়ে যায়। তখন আমি ইকুয়েশন লিখতে পারবো কিউ ইকুয়াল টু কে H1 মাইনাস H2 ডিভাইডেড বাই L ইন্টু A, ঠিক আছে। এবং যেহেতু আমি এই নতুন করে এই জিনিসটাকে ঢোকালাম যে এটা বলে কোএফিসিয়েন্ট, হ্যাঁ, এই কোএফিসিয়েন্টটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, ঠিক আছে। এইবার এটাকে হাইড্রোলিক কন্ডাক্টিভিটিও বলে। দ্য কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ইজ অলসো নোন অ্যাজ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এবং এই যে তোমরা আমি জানি না তোমরা প্রপোর্শনালিটি ইকুয়েশন পড়েছো কি না, যদি সময় হয় আমি তোমাদেরকে দেখাবো কেন কীভাবে এই ম্যাথমেটিক্যালি কীভাবে এগুলো হয় আর কি। হ্যাঁ, একটা সাবজেক্ট আছে যাকে আবার ডাইমেনশন অ্যানালিসিস বলে, ওই ডাইমেনশন অ্যানালিসিসের মধ্যে এগুলো পড়ে। যা তোমাদের সিলেবাসে ওটা নেই, তো যাই হোক আমি তোমাকে বোঝালাম এইভাবে। তো কিউ ইকুয়াল টু ডিসচার্জ বলতে কি? হোয়াট ইজ ডিসচার্জ? ডিসচার্জ ইজ মিটার কিউব পার সেকেন্ড বা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড বা মিলিমিটার কিউব পার সেকেন্ড। সো ডিসচার্জ ইজ কে ইন্টু H1 মাইনাস H2 ডিভাইডেড বাই L ইন্টু A। এবং কে বলা হয় কোএফিসিয়েন্ট, এই যে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এবার জেনে রাখো যে এই কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি যত বেশি হবে তত তাড়াতাড়ি জলটা পাস হবে এবং তত ইজিলি জল পাস হবে, ঠিক আছে। এই জন্য আমরা দেখতে পাই যখন ক্লিন গ্রাভেল হয়, মানে ভালো একটু গ্র্যাভেলের সাইজ যখন মোটামুটি থাকে, তখন পারমিয়াবিলিটি দেখো 1 মতো হয়ে যায়। ক্লিন স্যান্ড, বালিতে কোর্স স্যান্ড যেটাকে বলছে, সেখানে পারমিয়াবিলিটি একটু কমে গেল।
কমতে, এবার যখন যত পার্টিকেলটা আরও কমছে, দেখো স্যান্ড, মিক্সচার স্যান্ডের ক্ষেত্রে আরও কমে গেল, ফাইন স্যান্ডের ক্ষেত্রে আরও কমে গেল, সিল্টি স্যান্ডের ক্ষেত্রে আরও কমে গেল, সিল্টের ক্ষেত্রে আরও কমে গেল, ক্লের ক্ষেত্রে খুবই কমে গেল। ঠিক আছে, অর্থাৎ পার্মিবিলিটি যত তোমার বড় সাইজ হবে পাথরের, পার্মিবিলিটি তত বেশি হবে, পার্টিকেল সাইজ যত বেশি পার্মিবিলিটি তত বেশি হবে। ক্লের পার্টিকেল সাইজ সবচেয়ে কম, এটা পার্মিবিলিটিও কম। আমি একটু আগে বলছিলাম না, প্রথম কথা বলছিলাম যে যেহেতু ক্লে পার্টিকেল সাইজ খুব কম, সেহেতু জলটা খুব কষ্ট করে ওর মধ্যে পাস করে, সহজে পাস করতে পারে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডার্সিস ল কিন্তু সবসময় সব নিয়মের জন্য খাটে না। ডার্সিস ল তখনই খাটে যখন ফ্লোটা হয় ল্যামিনার। ঠিক আছে, ফ্লোটা হয় যখন ল্যামিনার, অর্থাৎ ল্যামিনার ফ্লো মানে কি বলেছিলাম একটু আগে, যে প্রত্যেকটা ফ্লুইড পার্টিকেল একে অপরকে ক্রিস ক্রস করে না, সোজা পথে যায়। ঠিক আছে, এবং দেখা যায় যে মোটামুটি ফাইন গ্রেন সয়েল, একদম ক্লের মতো না, ফাইন গ্রেন সয়েল, মোটামুটি স্যান্ড, সিল্টি এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই, বা হালকা গ্র্যাভেল, খুব বড় গ্র্যাভেল নয়, হালকা গ্র্যাভেল যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে ল্যামিনার ফ্লো হয়। এবং ল্যামিনার ফ্লো হলে তবে এই ডার্সিস লটা খাটবে। যদি ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যায়, তখন সেখানে কিন্তু ডার্সিস ল আর খাটবে না। বোঝা গেল? এটা কিন্তু ডার্সিস ল এর রেস্ট্রিকশন। ঠিক আছে, আর For Darcy's law, 4 নম্বর পয়েন্টে দেখো বলছে, for Darcy's law to be valid, the relationship between velocity and hydraulic gradient should be linear. Darcy's law কে ভ্যালিড হতে গেলে ভেলোসিটি এবং হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা লিনিয়ার হতে হবে। মানে এই যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে কি, মানে এই যে জলটা এক উঁচু থেকে নিচু জায়গায় ফ্লো করছিল না, ওটাকে বলছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা আছে বলে মানে বলতে চাইছে যে ভেলোসিটিটা হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সঙ্গে যে যদি তার সঙ্গে রিলেশনটা লিনিয়ার হয়, তখনই এটা ফ্লোটা ল্যামিনার হবে এবং তখনই তোমাকে ডার্সির লটা খাটবে। ঠিক আছে, আচ্ছা, ইন এক্সট্রিমলি ফাইন গ্রেন সাচ এস কোলোইডাল কেদার ইজ ভেরি স্মল, আচ্ছা, দ্য ভেলোসিটি ইজ দেয়ারফর ভেরি স্মল ইন সাচ সয়েলস, ডার্সিস ল ইজ নট ভ্যালিড। বলছি যে একদমই ফাইন গ্রেন সয়েল যদি হয়, সেখানে পোর স্পেসটা বা ভয়েডসগুলো খুবই ছোট হয়, এত ছোট হয় যে সেখানে মানে জল পাস করা খুব সহজ ব্যাপার নয়, তখন ডার্সিস লটা কাজ করে না। কারণ কি, ভেলোসিটিটা তখন একদম জিরোর কাছাকাছি চলে যায়। ঠিক আছে, তাহলে বলছে যে এই যে জল তোমাকে মাটির মধ্যে দিয়ে পাস করবে, তো এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা আমরা দেখলাম যেটা পার্টিকেলের উপর ডিপেন্ড করে, পার্টিকেল সাইজের উপর। যত বেশি পার্টিকেল সাইজ বড় হবে, যেমন গ্র্যাভেলের ক্ষেত্রে হয়, বোল্ডারের ক্ষেত্রে হয়, তত সহজে জলটা পাস করবে। আচ্ছা, ভয়েড রেশিও অফ দ্য সয়েল, ভয়েড রেশিও পার্টিকেলের মানে সয়েলের যে ভয়েড রেশিওর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যত বেশি ভয়েড থাকবে তত ইজিলি মানে জলটা পাস করবে। প্রপার্টিজ অফ পোরিং ফ্লুইড, মানে তুমি যে লিকুইডটা ঢালছো তার প্রপার্টিজ, সে যদি ভিসকাস হয় মানে ঠিক হয়, তাহলে কিন্তু জলটা মানে ফ্লোটা আরও কম হবে। শেপ অফ দ্য পার্টিকেলস, শুধু পার্টিকেল সাইজের উপর কিছু নির্ভর করে না, শেপ অফ দ্য পার্টিকেলসের উপরে এটা অনেক কিছু ডিপেন্ড করে। এবং এই শেপ অফ দ্য পার্টিকেলস তোমরা 3rd চ্যাপ্টারে যে আমি নোটটা দেবো সেখানে তোমরা পাবে। ঠিক আছে, শেপ অফ দ্য পার্টিকেলস, তো পার্টিকেলের শেপ এর উপর নির্ভর করে, সেটা কি রাউন্ড শেপ না সেটা কি তোমাকে এবড়ো খেবড়ো শেপ, কেমন শেপ। স্ট্রাকচার অফ সয়েল মাস, তারপরে এই সয়েল মাসের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। স্ট্রাকচার মানে কীভাবে এই সয়েল মাসটা গঠিত হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4, 5, 6। কোনো ডাউট থাকলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করব বোঝাতে। যদি না পারি, একটা ভিডিও যদি নামাতে পারি, তাহলে হয়তো আমি কোনো একটি ভালো ইউটিউব ভিডিও তোমাদেরকে পোস্ট করে বলে দেবো, যেটা ফলো করো। ঠিক আছে, এই হচ্ছে চ্যাপ্টার 4, 5 আর 6। ঠিক আছে, থ্যাংকস।